হবে। স্যার আমার ছেলে রঘু না পড়াশোনায় খুব ভালো ছিল। প্রতি বছর ক্লাসের মধ্যে সে প্রথম হতো স্যার। ও লেখাপড়ায় ভালো হলে বলে আসামি হওয়া যায় না। এই ইউ আই ডোন্ট এক্স মি I don't ask me any question because আমি মানুষ ছাড়া অমানুষের সঙ্গে কথা বলতে চাই না। আপনি কি বলতে চেয়েছিলেন বলুন। স্যার স্যার আমার ছেলে লেখা পড়ায় বুদ্ধিতে ভালো থাকা সত্ত্বেও একটা চাকরি পায়নি। অভাব স্যার, অভাব আর সমাজের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে করতে আমার ছেলে রঘু বড় হয়েছে স্যার, বড় হয়েছে। মানলাম আপনার ছেলে রঘু খুব ভালো ছেলে, কিন্তু এতে কি এসে যায় ম্যাডাম? আপনি জানেন রঘুর বিরুদ্ধে কতগুলো ফাইল থানায় জমা পড়ে আছে? অফিসার, খুন, ধর্ষণ, লুটপাট, অফিসার, অজস্র অপরাধী আপনার ছেলে রঘু। অফিসার, কান্নু আচার্যকে খুন, তার মেয়েকে কিডন্যাপিং, সমস্ত কিছুর প্রত্যক্ষ প্রমাণ ও সাক্ষী রয়েছে পুলিশের কাছে। আর আমাদের কাজ রঘুকে গ্রেফতার করে আদালতে হাজির করানো। আর আই শিওর এই সমস্ত জঘন্য বর্বর অপরাধের জন্য মহামান্য আদালত আপনার ছেলে রঘুকে একটাই শাস্তি দেবে। সে শাস্তির নাম ফাঁসি। হতে পারে না অফিসার, হতে পারে না। আমার ছেলে রঘু আমার জঘন্য অপরাধ কিছুতেই করতে পারে না স্যার, পারে না স্যার। স্যার আমি রঘুর মা, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আমি 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 আপনার সঙ্গে কথা বলতে চাই স্যার। আই টকিং টু প্লিজ লিসন টু মি। আপনি কি বলছেন স্যার? আপনি কি বলছেন? আমার ছেলে রঘু না স্যার, না, আমার একমাত্র ছেলে, ওই রঘু স্যার। তাই স্যার আমি আপনার পায়ে ধরে আপনার কাছে বড় জোরে আমি অনুরোধ করছি স্যার, আমি অনুরোধ করছি আমার ছেলে রঘুকে নিয়ে আমি অনেক দূরে চলে যাবো স্যার, অনেক দূরে চলে যাবো। আপনি দয়া করে করুণা করে আমার ছেলেকে বাঁচান স্যার, আমার ছেলেকে বাঁচান। বুঝুন ম্যাডাম, শান্ত হন, আর শান্ত হয়ে আমার কথাগুলো মন দিয়ে শুনুন। বলুন স্যার। একটু আগে আপনি মনোজ বাবুকে বলছিলেন না, যদি কোনো ছেলে ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে থাকে তবে তার ফাঁসি হওয়া উচিত। আপনি বলছিলেন না তাকে পুলিশের হাতে তুলে না দিয়ে প্রকাশ্য দিবালোকে জনগণের হাতে ছেড়ে দেওয়া হোক, জনগণ তাকে পিটিয়ে থেতলে মেরে ফেলুক। হ্যাঁ বলেছি স্যার, আমি বলেছি, এখনো বলছি। তাহলে রঘু অপরাধী জানা সত্ত্বেও তার প্রাণ ভিক্ষা কেন চাইছেন ম্যাডাম? কারণ রঘু আপনার নিজের ছেলে বলে, আর ওই অপরাধীর সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই বলে। স্যার আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন স্যার। কি স্যার শুনতে পাচ্ছেন? আমি কি বললাম আপনি শুনতে পাচ্ছেন? আপনি ঠিক শুনেছেন। শুধু আমি কেন স্যার, আমি কেন, এই সমাজের মধ্যবিত্ত পরিবারে কোন সন্তানে যদি আমার রঘুর মতো এমন জঘন্য অপরাধ করে, আর তার বাবা যদি জনতার আদালতে দাঁড়িয়ে বলতে পারে যে স্যার আমার ছেলে জঘন্য অপরাধ করেছে, তার জন্য তাকে ফাঁসি কাটে ঝোলানো হোক। কোন মা যদি বলতে পারে যে আমার ছেলে এই অপরাধ করেছে, ধর্ষণ করেছে, তাই সেই ধর্ষণকারীর আপনারা পুলিশের হাতে তুলে না দিয়ে এই জনতার হাতে তুলে দিন, জনতাই তার বিচার করবে। বলুন আপনারা চুপ করে থাকবেন না। যদি কেউ বলতে পারে তাহলে তাদের জুতো আমি মাথায় তুলে নেব স্যার, মাথায় তুলে নেব। বলুন না আপনারা, আমার জনতাবাসী, আপনারা বলুন, আপনারা কেউ পারবেন? উত্তর দিন। পারবেন না? কেউ নেই স্যার, কেউ নেই।
আর কেন নেই জানেন স্যার? আমরা সবাই যে এই সমাজের মানসিকতা সম্পন্ন মধ্যবিত্ত সমাজের সুবিধা বোধাই মানুষ, তাই কেউ নেই স্যার, তাই কেউ নেই। স্যার, আমরা বড় বড় লেকচার সবাই দিতে পারি স্যার, কিন্তু কিন্তু কাজের বেলায় আমরা কেউ করতে পারি না স্যার, আমরা কেউ করতে পারি না। আর কেন পারি না জানেন স্যার? আমরা যে এই সমাজের, আমরা যে এই মধ্যবিত্ত পরিবারের, আমরা সুবিধাবাদী সম্পন্ন মানুষ, তাই এই মধ্যবিত্ত মানুষরাই ইতিহাসকে থমকে দিতে পারে, আবার এগিয়ে নিয়েও যেতে পারে স্যার। তাই এই ভারতবর্ষের মতো অচল গাড়িটার স্টিয়ারিং ধরে বসে আছে মধ্যবিত্ত ড্রাইভার। জানি না সে গাড়ি থমকে যাবে না কোথায় যাবে, কেউ আমরা জানি না স্যার, কেউ আমরা জানি না। তাই তো ইউরেনার এক মধ্যবিত্ত মা তার এই মধ্যবিত্ত সমাজের অসুস্থ ছেলে শত অপরাধ জানা সত্ত্বেও যার এই হতভাগিনী মা আঁচল পেতে তার সেই অপরাধী সন্তানের প্রাণ ভিক্ষার জন্য অনুরোধ জানাচ্ছে স্যার, অনুরোধ জানাচ্ছে তার সন্তানকে প্রাণ ভিক্ষার জন্য। প্রাণ ভিক্ষা দিন স্যার, প্রাণ ভিক্ষা। স্যার, আপনি আমার ছেলে দয়া করে তার প্রাণ ভিক্ষা দিন, এইটুকু অনুরোধ রাখুন স্যার। আমার ছেলের প্রাণ ভিক্ষা দিয়ে জন্য আমি অনুমতি জানাচ্ছি। প্রাণ ভিক্ষা, প্রাণ ভিক্ষা। দেখবো ম্যাডাম, দেখবো, দেখতে তো আমাকে হবেই। আমি জানি রঘুর বোনের নিখোঁজ হয়ে যাওয়া, তার নিত্যানন্দ আচার্যের খুন, তার মেয়ের কিডন্যাপিং, এই সব কিছুই যেন চক্রান্তের চাল। আমার শুধু চাই একটা সুযোগ। আরে রঘু যে অপরাধী সে তো এমএলএ রাজা সব প্রমাণ করে দিয়েছে। কে আসল অপরাধী সেটা আইনের রক্ষক বিধান চ্যাটার্জি খুব ভালো করে জানে। আমার চাই শুধু একটা প্রমাণ। হ্যাঁ, আইন তো প্রমাণই চাই। প্রয়োজন হলে আমি পাতাল খুঁড়ে প্রমাণ বের করবো মনোজ বাবু। তারপর যে অপরাধী হোক না কেন, আইন কোনো বাপকে ছেড়ে কথা বলবে না, সেটা যত বড় এমএলএ হোক বা আপনার মতো পুলিশ অফিসার। আমি তাকে পিছনে বাস আর হাতে হেরিকেন দিয়ে রাস্তায় দৌড় করাবো। My challenge! একটা কথা ভালো করে শুনে রাখুন মনোজ বাবু, ইন্সপেক্টর বিধান আইনের দ্বিতীয় নাম। তোমরা এভাবে আমাকে আটকে রেখেছো কেন? আরে ম্যাডাম, আপনাকেই তো বড়শির টোপ বানিয়ে আমাদের বস রাজা ওই রঘুকে খুনে সাজিয়েছে। না, আরে না ম্যাডাম, না নয়। আরে শোনা, আপনাকে আমরা এই গোপন রাস্তায় আটকে রেখেছি, আর আমাদের বস রঘুকে গিয়ে বলেছে নিত্যানন্দ আচার্য আপনাকে তুলে নিয়ে গেছে। না। সেই শুনে তো রঘু মানে আপনার দাদা আর কি মাথা গরম, গিয়ে পরে নিত্যানন্দ আচার্যকে হত্যা করে আজ এখন ফেরার আসার। তোরা এত বড় শয়তান! আমরা শয়তান, আর এত বড় শয়তান সালে এবার তোর যৌবন নদীতে ডুবে না, তোর যৌবনের মধুটা চেটে পুটে খাবো রে। আমার কচি মালটাকে এভাবে ভয় দেখাচ্ছিস কেন রে?
রাজা একদম রাজা ভয় দেখাবি না বাবা। রাজা রাজা তুমি এসে গেছো শোনো না তুমি বলো না এরা যা বলছে একটা কথা সত্যি নাই সব মিথ্যে বলো না তোমার আমার ভালোবাসা মিথ্যে নয় এই, তোমার দিকে ভালোবাসা ভালোবাসা কি বলছে রে? ভালো লাগে না, ভালো লাগে না সব নয়। তাহলে তাহলে আমার গর্ভে যে সন্তান আহা, কি আনন্দ আকাশে বাতাসে। রকেট, বলো গুরু বাচ্চা আসছে রে বাচ্চা। বল না রকেট, ছেলে হবে না মেয়ে হবে? কেন গুরু ছেলে হলে কি হবে? ছেলে হলে আমাকে নেতা হওয়ার জন্য না তোমাকে আর তোমার দাদা রঘুকে প্রয়োজন ছিল, কিন্তু এখন তোমাকেও প্রয়োজন নেই আর তোমার দাদা রঘুকেও প্রয়োজন নেই। কিন্তু আনন্দের কথা, তোমার গর্ভের সন্তানটাকে আমার প্রয়োজন আছে। কেন জানো? কারণ ছেলে হলে ওকে সালা আমি তৈরি করবো সমাজ হবে। আর মেয়ে হলে কি হবে জানো? শুনে রাখো, মেয়ে হলে তৈরি হবে সালা পতিতা। গাল দিবি তো, এত হালকা দিচ্ছিস কেন এত বড় শয়তানকে? হ্যাঁ, একটু ভারী ভারী দেন, একটু ভারী ভারী দেন। জানোয়ার একটা একটা অসহায় মেয়ে সর্বনাশ করে অসভ্যের মতো হাসতে তোমার লজ্জা করছে না এই শয়তান, এই আমি আমি তোর শরীরে তো এঁকে দিয়েছি কামনার প্রদীপ। তুইও হাস, আনন্দ করে আমাকে জড়িয়ে ধর। শয়তান, তুমি এতদিন আমার মাংসটাকে খুবলে খুবলে খেয়েছো, এবার যাও তোমার মনের মাংস খেয়ে এসো, তোমার মায়ের মাংস খেয়ে এসো। আর তাই দেখে আমি হাততালি দিয়ে হাসবো, আমি হাততালি দিয়ে তোর যৌবনের অহংকার তো আমি কাটে নিয়েছি রে, তবু তোর এত লম্বা। আর শোনো না, শুধু তুই নয়, তুই একা নয়, তোর মতো অনেক 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 মেয়ের সর্বনাশ আমি করেছি। আর আজকে দেখতে পাবি তোর সামনেই না আরেকটা মেয়ের সর্বনাশ করব। বিশ্বাস হচ্ছে না? এই তোতা! মল্লিকা তুমি এই শয়তানটা আমাকে বন্দি করে আটকে রেখেছে। দেখলি ওকে? দেখলিস তোটা? দুই মেয়ে মিলে কত গল্প করছে। হ্যাঁ, সালা যাত্রাই এমন, যেখানে যাবে সালা গুজুর গুজুর আর ফুসুর ফুসুর, গুজুর গুজুর আর ফুসুর ফুসুর। ওরে মল্লিকা দেবী, শুনুন বলছে, খবরটা শুনেছেন? আমি আপনার বান্ধবী প্রিয়ার গর্ভে সন্তান এসেছে, সন্তান। হিংসে করবেন না, একদম হিংসে করবেন না। হ্যাঁ, আমি না আপনার গর্ভে সন্তানের ব্যবস্থা করব। রকেটকে বল, রকেট তুই আমার একটা আবদার রাখবি ভাই। বলো গুরু কি আপনার? তুই এই আমাদের মল্লিকা দেবীর কোলে একটা ফুটফুটে বাচ্চা এনে দে না। যা পাশের ঘরটা ফাঁকা আছে, মালটাকে নিয়ে যা। ঠিক আছে গুরু, যাচ্ছি। চলো সোনা, চলো আসতে গুরু। পিয়া পিয়া পিয়া, তুমি যে আমার পিয়া। কোনো ভয় নেই, যা ক্ষতি করার তো আমি করে দিয়েছি। আর তোকে বিশ্বাস করার জন্য তোর বান্ধবী মল্লিকার আজকে তোর সামনে সর্বনাশ করলাম। না তোর দাদার বউ মধু, মানে তোর বৌদি মধুকে তো অনেকদিন আগেই সারা পতিতা বানিয়ে দিয়েছি। আরে বাবা, হ্যাঁ, তোর বৌদি একজন পতিতা। আরে এই ছবিগুলো তার প্রমাণ। এই ছবিগুলো না আজকে আমি তোদের বাড়ির ঠিকানায় কুরিয়ার করে দেবো। না রাজা না, তুই আমার অনেক সর্বনাশ করেছিস, আমি মেনে নিয়েছি। আমি হাত জোর করে অনুরোধ করছি, অন্তত তুই আমার দাদার উপরে বিষ ঢেলে দিস না রাজা, বিষ ঢেলে দিস না। এই কাঁদিস না, শোন শোন প্রিয়া, আমি তোর যৌবন অনেক ভোগ করেছি, আর আমার তোর যৌবনের প্রতি কোনো লোভ নেই, কোনো লোভ নেই।
তবে একটুটা যদি যাই এই তুই এই মেয়েটাকে নিয়ে আনন্দ ফুর্তি কর, আমি যতক্ষণ না এই ছবিগুলো রঘুর বাড়ির ঠিকানায় কুরিয়ার করে আসবো। শোন, একদমই তৎসইছে না রয়েছে আমার পুরানো প্রেম, ঝাপাঝাপি করিস না, বুকে ব্যথা লাগবে। প্রিয়া, এই জন্মে আমাদের মিলন না হলেও পরের জন্মে আমাদের মিলন নিশ্চয় হবে। আমি আমি তোমার জন্য অপেক্ষা করব। এই জন্মে না হয় ওটাই একটু তোমাকে মন করো। না, কোনো ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করবো না। তোমার আমি কোনো ক্ষতি করবো না। শান্ত হও, তুমি নিজের মনকে বুঝিয়ে নাও। আমি তোমার একটাও কোনো ক্ষতি করবো না। তার মানে তুমি তুমি হ্যাঁ, হ্যাঁ রে, হ্যাঁ, টোটো ঠিক কথাই বলেছে। রকেটের টোটো আমাদের আর কোনো ক্ষতি করবে না। ওদের বিবেক জাগ্রত হয়েছে, ওরা সত্যিকারের মানুষ হয়েছে। রঘুকে রাজার সমস্ত শয়তানের কথা আমরা জানিয়ে দিয়েছি। রঘুদা তোমার জন্য স্টেশনে অপেক্ষা করছে। চলো দিদি, তোমাকে রোদার হাতে তুলে দিয়ে আসি। তোমরা আমার দাদার কাছে পৌঁছে দেবে? হ্যাঁ দিদি, শয়তানের পথে এসে ভুলে গেছিলাম যে আমিও কোনো সন্তানের, আমিও কোনো মায়ের সন্তান, কোনো বোনের ভাই। তাই তো এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোমাকে আমি রঘুধার হাতে তুলে দেবো। বলো দিদি, বলো। যা রকেট যা, আর দেরি না করে প্রিয়াকে রঘুর কাছে দিয়ে আয়। আসি ভাই, তোমরা ভালো থেকো। আর আমি ঠাকুরের কাছে হাত জোড় করে প্রার্থনা করে বলছি, তোমাদের মতো হাজার হাজার ভাইয়ের মনে যেন এই জাগ্রত হয়ে ওঠে। তোমরা যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে, মানুষ হয়ে ওঠে। আসি বন্ধু, জানি না আর কোনোদিন তোর সাথে দেখা হবে কিনা। অনেকদিন তোর সাথে একসাথে দিন কাটিয়েছি, এক পথে চলেছি ভাই। আজ একটা ভালো কাজ করার কি আনন্দ সে রকেট বুঝছি রে ভাই। আসি, ভালো থাকি। তাই আজ তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি ভগবান, তুমি প্রিয়াকে বিপদমুক্ত করে তুমি রঘুদার কাছে পৌঁছে দাও ভগবান, তুমি পৌঁছে দাও। তথাস্তু। কুরিয়ার করতে গেছিলাম, সেখানে কি দেখলাম নারুগোপাল বলে একজন ভিখারি সারা কীর্তন করতে করতে ভিক্ষা করছে। আমি ভাবলাম আমি তো অনেক পাপ করেছি, তাই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ওর কাছ থেকে কীর্তন শুনবো। তাই মাসিক চুক্তির ভিত্তিতে ওকে সালা এখানে নিয়ে এসেছি। এবার আমি যতই পাপ করি না কেন, ওই কীর্তন শুনে শুনে ভগবানকে আমি ঠিক বোকা বানিয়ে দেবো। তাই ভগবান আমার কেনা গোলাম, ভগবান তাই করে। কি ভেবেছিলে আমি আর আসবো না? তোর মৃত্যু তোকে এখানে রেখে নিয়ে এসেছে শয়তান। ওই রঘু তোকে কিছুতেই বাঁচতে দেবে না। হ্যাঁ, ওই রকেট প্রিয়াকে এতক্ষণ রঘুর কাছে পৌঁছে দিয়েছে, তোকে এতক্ষণ থানায় ফোন করতে গেছে। তোর এই পাপের সাম্রাজ্য শেষ রে শয়তান। ও মা গো, আমি মরে যাব গো। আমি মরে গেলে এইসব মেয়েগুলোকে কে সর্বনাশ করবে গো? সুন্দরী, আমি মরে যাব তাই না? তাই মরার আগে আমার শেষ ইচ্ছা আমি তোর সাথে খাবারই খেলবো। শোনো, না, 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 না।
মতো খেলোয়াড়কে বাগে আনা চারটি কাটি ব্যাপার না রে বাবা, একেবারে ঘাম ঝরে গেল। এই তাল! জানো! তুই তো বাবার কাছে যা। এই পাঁচু গোপাল, পাঁচু গোপাল, একটা সুন্দরী মারা গেছে রে, তার আত্মা শান্তি কামনা করতে হবে বাবা। চুপ করে আছিস কেন রে? কীর্তন কন্যা बल्ला हरे बल्ला हरे बल्ला हरे बल्ला वाला हरे बल्ला हरे बल्ला हरे वाला हरे वाला हरे वाला हरे वाला वाला हरे वाला हरे শয়তান, তুই মল্লিকা দিয়ে খুন করে দিলি। রকেট, তুইও ভাই পাল্টে গেছিস, একদম আমার কথা শুনছিস না। আরে সারা, তোর জামানা শেষ, আর তুই তো ভালো করে জানিস আমি শালা একটা অস্ত্র বারুদ, যা সামান্য ঘষা লাগলেই সব ধ্বংস করে দিই। টোটা টোটা আমার কথাটা শোন ভাই, আমার কথাটা শোন। আমি জানিস টোটা, তুই ভালো হয়ে গেছিস দেখে প্রথমে আমার মনটা খারাপ হয়েছিল রে, মনটা খারাপ হয়েছিল। তুই তো ঠিক কাজ করেছিস ভাই, একদম ঠিক কাজ করেছিস। चुप, खतरों से खेलना मत, जान चली जाएगी। खतरों से खेलना मत, जान चली जाएगी। मैं छोटा हो सकता हूँ, मगर वक्त जरूर आएगी। শান্তি মরে গেছি, যা শান্তি লাভ কর। ওটা তো একটাই গুলি ছিল, সেগুলো তো দেখে দিই আমি জানি তুই আমার সাথে বেইমানি করবি। तो बेईमान के तो बेईमानी रास्ते शेष करते হবে, তাই না? এটা ও তো ঠিক বলেছিস তোটা। শোন না, আমিও ভালো ভালো হব তোর মতো, হব কি না? তোটা না, ভালো হওয়া যাবে না ভাই। আমি নেতা, আর নেতা রক্ত হিসেবে বেইমানি। এবার ঠিক আছে, কি করলাম বলুন তো, কি করলাম? দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একে অপরকে গুলি করে, এবার আমার পোষা সাংবাদিক গুলো আসবে, এর সাথে একটু চাটনি মিশিয়ে দিতে বলবো। কাল সকালে না আপনারা সবাই চেটে চেটে খাবেন। সুতরাং কাল সকালে সংবাদপত্রের প্রথম পাতার হেডলাইনটা আমি লিখে দিলাম। দাদা, দাদা তুই আমাদের বাড়িতে না নিয়ে গিয়ে এই আদর্শদার বাড়িতে নিয়ে এলি কেন দাদা? ওই বাড়ি ভাড়া ত্যাগ করে এখন আদর্শের বাড়ি যে আমাদের পরিবারের ঠিকানা রে বোন। দাদা আমাদের জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল, তাই না রে দাদা? জানিস দাদা, আমার আর বাঁচতে ইচ্ছে করে না রে দাদা। তুই এভাবে আমাকে আঘাত দিয়ে কথা বলিস না রে বোন, দাদা। আমাকে আঘাত দিয়ে কথা বলিস না, দাদা। আমার জন্য তোর জীবনটা শেষ হয়ে গেল।
দাদা দাদা তুই কাঁদছিস? আমার দিকে তাকা দাদা। তোর তোর কি মনে আছে দাদা সেই ছোটবেলার দিনগুলো, যখন যখন মা আমাকে আর তোকে পড়ার জন্য। আরে মনে আছে, তুই তো মায়ের কাছে শুধু পিটুনি খেতিস। আমাকে কিন্তু রাগিয়ে দিবি না দাদা। আর তুই তুই কি করতিস? তুই তো মায়ের এখনো সেই শেখানো শ্লোক মুখস্থই করতে পারলি না। আচ্ছা বাবা, আচ্ছা তোমাদের দুই ভাই বোনের খুনসুটি যেন এইভাবে সারা জীবন চলতে থাকে। হ্যাঁ যাগো সব কথা, কি যেন বলতে এসেছিলাম জানো, তোমার ওই ভাড়া ঘরে না কি একটা পোস্ট এসেছিল, বোমলা দিয়ে গেছে, আমার ঘরে রাখা আছে, তুমি একবার দেখে নিও। আচ্ছা যাচ্ছি বোন, তুই তোর বৌদির সঙ্গে একটু গল্প কর, আমি নাকি কি পোস্ট ছিল। ঠিক আছে, তুই গল্প কর। প্রিয়া, তোমার জন্য আমি খাবার ব্যবস্থা করি, কতদিন হয়ে গেল তুমি না খেয়ে আছো, চলো খাবে চলো। আচ্ছা বৌদি, এই কিসের পোস্ট এসেছে বললে? তুমি কি জানো? কই না তো, আমি তো জানি না প্রিয়া। তাহলে শয়তান রাজা আমাকে যে পোস্টগুলো দেখিয়েছিল সেই পোস্টগুলো নয় তো? মানে প্রিয়া কি ভাবছো বলো তো প্রিয়া? কিছু না বৌদি, আমি কিছু ভাবছি না। আচ্ছা বৌদি, তুমি তুমি কি আমার জন্য একটু বিষ এনে দিতে পারো বৌদি? এই আজে বাজে কথা বলছো প্রিয়া। জানো বৌদি, জানো আমার আর বাঁচতে ইচ্ছে করে না। আমার 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 গর্ভে যে ওই জানোয়ারটার পাপ জন্মগ্রহণ করেছে, আমি আমি যে কলঙ্ক থেকে বাঁচতে চাই না বৌদি, আমি আর বাঁচতে চাই না। কাঁদিস না পিয়া, কাঁদিস না। কাঁদিস কেন? কাঁদিস না, তোকে তোর মুখ বলে পিয়া নয়ন থলতি কেন ভোলে দলে কত কিলো এতে লেখা কাদলে কাদলে নয়ন থলতি জন্ম সফল হবে মধুয়ার ঘরে, শরমের আড়ালেতে দেখা যাবে ফুল নিশিরাত বিরহের বাঁশিও রেখে বাজা, ভালোবেসে কেন বন্ধু আজ শুধু কেঁদে যা, কেঁদে কেঁদে কেন কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন কলঙ্ক কলঙ্ক কিসের রে বোন? কলঙ্ক কিসের? এতে তো তোর কোনো দোষ নয় রে বোন, তুই তো চক্রান্তের শিকার মাত্র। আদর্শদা, তবু তবু এই কলঙ্ক নিয়ে আমি লোক সমাজে কেমন করে মুখ দেখাবো তুমি বলতে পারো? কেন বিয়ে করে ভালোবেসে সুখে সংসার করে? আদর্শদা, তুমি কি আমার সঙ্গে তামাশা করছো? তুমি কি জানো না আমার মতো এই হতভাগিনী মেয়ের জীবনে কোনোদিনও সুখের সূর্য উঠবে না। আমার মতো অভাগিনীকে কেউ বিয়ে করতে এগিয়ে আসবে না। ভুল ভুল ভুল, তোর ভুল ধারণা। আসবে রে বোন, আসবে। তোকে তোকে বিয়ে করার জন্য, তোকে ভালোবাসার জন্য একজন একজন ঠিক এগিয়ে আসবে। আদর্শদা, হ্যাঁ, এই কথাটা জানিস পিয়া, আমার অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু কোন কথাটা আদর্শদা? যে কথাটা বারবার মল্লিকা আমাকে বলেছিল, না না বলতে এসেছিল তোর কাছে জানিস, কিন্তু কিন্তু মল্লিকার মৃত্যুর পর তার তার এই অসম্পূর্ণ কথাটা আজ আমি বলে দিচ্ছি। না না এই এই ভোমরা তোকে তোকে খুব ভালোবাসে রে বোন। হ্যাঁ, আজও তোকে ভালোবাসে, এই ভোমরাই তোকে বিয়ে করতে চাই। ভাই, মল্লিকা অনেকবার তোর কাছে এসেছিল এই কথাটা বলার জন্য, কিন্তু বলতে পারিনি। কিন্তু আজ মল্লিকার মৃত্যুর পর আমি একজন দাদা হিসেবে আমি বোনের প্রতি কর্তব্য করে গেলাম রে ভাই, আমি বোনের প্রতি কর্তব্য করে গেলাম। ভালো থাকিস রে বোমরা। আমি আজকে বোম্বে চলে যাচ্ছি জানিস। হ্যাঁ, আমার এই বাড়িটা না আমি কাকিমার নামে রেখে দিয়ে যাচ্ছি, তারপর বোম্বে চলে যাচ্ছি। তোরা ভালো থাকিস, তোরা সুখে থাকিস। বৌদি
বৌদি রঘুকে একবার রঘুকে দেখো বৌদি, ও হ্যাঁ ভাই। ও বেচারা বড় অসহায়, ওকে তুমি দেখো তোরা তোরা খুব ভালো থাকিস। যাই। যাবার বেলায় যেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ের রাতে কতদিন কত রাত ধরে গো, ভাই শপথের মালা দিয়ে মাঝে মাঝে ব্যথা জেগে রয়, ও এ দেখায় শেষ দেখা নয় তো, এ দেখায় শেষ দেখা নয় তো, শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয়। আমিও আসি বোন, আমিও আসি। আর ভেবে সময় নষ্ট করিস না, তোর সত্যিকারের সাথে তোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করে আছি। তোরা দুজনে কথা বল, আমি তোদের খাবারের ব্যবস্থা করছি। আমি তাহলে আসি বোন। ভোমলাদা, আমাকে আমাকে তুমি আগের মতো ভালোবাসবে তো ভোমলাদা? পিয়া, কোনোদিন কোনোদিন তুমি আমাকে দূরে সরিয়ে দেবে না তো? না পিয়া না, তোমাকে তোমাকে ভালোবাসা দিয়ে আনন্দ দিয়ে ভুলিয়ে দেবো তোমার জীবন। ভোমলাদা, কোনোদিনের জন্য তোমাকে দুঃখ পেতে দেবো না, কষ্ট পেতে দেবো না। ভোমলাদা, সঙ্গে ঝালমুড়ি তো থাকবেই। ভোমলাদা, সত্যি বলছো তুমি আমাকে আগের মতো ভালোবাসবে? আমি তোমার কাছে কিচ্ছু চাই না ভোমলাদা, কিন্তু কিন্তু একটা জিনিস আমি অবশ্যই চাই, জানো কি? ঝালমুড়ি বিক্রি করে দেওয়ার পর যদি বেঁচে থাকে তুমি কি আমাকে দেবে? দেবো দেবো, তোমাকে ঝালমুড়ি অবশ্যই খাওয়াবো। ভোমলাদা, হ্যাঁ, চিন্তা করো না, চিন্তা করো না পিয়া। আমি জানি তুমি কোন কথাটা আমাকে বলার জন্য ইতস্তত করছো। আদলে জানো একটা কথা মনে লাগবে পিয়া, জমি ডাল ফসল ডাল, তাহলে মানেটা কি দাঁড়ালো? তুমি যখন আমার, তোমার এই গল্পের সন্তান তাও আমার পিয়া, তোমার এই গল্পের সন্তান তাও আমার। তোমার মা ডাকছে, ভোমলাদা, আমি এবার মানে মানে খেতে বলি। ভোমলাদা, আচ্ছা, এই বললু সকল গ্রামবৃন্দকেই বলতি, এর পরের ফাল্গুন মাসে আমরা বিয়ে করতি, সকলের নিমন্ত্রণ লইল, তালাতলি চলে আসবেন, আলি তলে ঝালমুড়ির ব্যবস্থা অবশ্যই থাকবে। ভোমলাদা, 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 আগো প্রিয়া, ভালো আছিস তো মা? তুই তুই ভালো আছিস তো মা? ভালো আছিস? কেমন আছিস? কিন্তু আমার রঘুকে দেখেছিস তুই? হ্যাঁ মা, দাদা তো আমার কাছেই ছিল, কিন্তু একটা পোস্ট এসেছে শুনে ও বাড়ির ভেতরে গেল। হ্যাঁ রে, হ্যাঁ সেটাই তো হয়েছে রে, আমার সঙ্গে রঘু ভালোভাবে কথা বলছিল, কিন্তু ওই পোস্ট খামের মধ্যে যে কি যে এলো সেটা পড়েই সে হন হন করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি যা ভেবেছি ঠিক তাই হয়ে গেল। কি হয়েছে প্রিয়া? ঠিক কি কি কি? কিছু না মা, কিছু হয়নি। তুমি তুমি এখানে থাকো, আমি দেখছি দাদা কোথায় গেছে। তবে একটা কথা বা, আমি আমি বেশ ভালোভাবে অনুমান করতে পারছি আমাদের এই সংসারের উপর দিয়ে একটা কাল বৈশাখী ঝড় আসতে পারে। তাই তোমাকে বলছি, তুমি তুমি তোমার সর্বশক্তি দিয়ে আমাদের এই সংসার মধ্যেটাকে তুমি আগলে রেখো মা, তুমি আগলে রেখো। প্রিয়া, প্রিয়া, শোন মা, শোন। কি যে বলে গেল আমি তো কিছু বুঝতে পারছি না। তবে কি আবার নতুন করে কোনো বিপদ আমাদের সংসারের উপরে ঝাঁপিয়ে পড়ছে? না না না, আমি তা কিছুতে হতে দেবো না, কারণ আমি যে মা, তাই সমস্ত ঝড় ঝঞ্ঝাকে আড়াল করে রেখে আমি আমার এই সংসারটাকে বুক দিয়ে আগলে রাখবো। কিন্তু কি কি বিপদ আমার সংসারে আসছে আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। বুঝবে না, এই রঘুর মনের ব্যথা তোমরা কেউ বুঝবে না। কি রঘু, তুই মদ খেয়েছিস? খেয়েছি, খেয়েছি মা, খেয়েছি। আর কেন খেয়েছি জানো মা? কেন?
আর ওই মদ ছাড়া রোগর বুকের জ্বালা কেউ মেটাতে পারবে না কেউ না। আমি পারবো রঘু, আমি পারবো, কারণ আমি যে তোর মা, তোর সমস্ত সমস্ত জ্বালা যন্ত্রণা আমি মা হয়ে মিটিয়ে দেবো। কিন্তু তার আগে বল রঘু, তোর কি হয়েছে? আর তোর হাতে তোর চাবুক কেন? চাবুক নিয়ে তুই কোথায় যাবি? স্বপ্ন, ভালোবাসা সবকিছু এই চাবুকের আঘাতে রক্তাক্ত করতে পার। বাজে কথা বাদ দিয়ে বল, তোর কি হয়েছে তুই বল। মা, আমার স্ত্রী মধু, কি? মানে যাকে তুমি তোমার বৌমা বলো, হ্যাঁ, কি করেছে? মেয়ের মতো স্নেহ করো, সেই মধু, কি করেছে? কি করেছে আমার মধু? সেই মধু একজন পতিতা। পতিতা, আরে এই দেখো, এই দেখো তোর প্রমাণ মা। কি ভাবছো মা, কি ভাবছো? এতে তোমার কোনো দোষ নেই মা, কোনো দোষ নেই। সব দোষ আমার। কিন্তু আমি কি করে জানবো যে মধু একজন পতিতা? কি বললি? শোন রঘু, শোন, তুই যদি আমার গর্ভের সন্তান না হতি, এই বাজে কথা বলার অপরাধে আমি তোর এই হাতের চাবুকটা কেড়ে নিয়ে আমার বৌমাকে পতিতা বলে অপমান করার অপরাধে তোর পিঠে চামড়াটাই আমি তুলে দিতাম। খবরদার, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। না, জানি, আমি সব জানি, কারণ এই হতভাগী মেয়েটা আমাকে সবকিছু বলেছে। ওই নিষ্পাপ মেয়েটা আমাদের কাছে কোনো কিছু লুকিয়ে রাখেনি রে, কোনো কিছু লুকিয়ে রাখেনি। তোমরা সবাই জানো, শুধু আমি জানি না। আমি ভয়, লজ্জায় আর তোমার মানসিক অবস্থার কথা চিন্তা করে আমি তোমাকে কিচ্ছু বলতে পারিনি, কিচ্ছু বলিনি। মধু, আয় না, আয়, তুই আমার কাছে আয়। কেন আসতে ভয় পাচ্ছিস কেন? তুই পতিতা বলে তার জন্য তোর লজ্জা লাগছে? ওরে আমার পাগলি মেয়ে, নারী মানা, যে মেয়েটা একটুখানি সিঁদুরের জন্য, একজোড়া শাখার জন্য কাঙালিনীর মতো একজন সমাজ বিরোধী ফেরারি আসামি জানা সত্ত্বেও যার পায়ের তলায় পড়ে থাকে, সে কখনো পতিতা হতে পারে না রে, পতিতা কখনো হতে পারে না। ওরে পাগলি মেয়ে, তুই পতিতা নয়, সে তুই যে দেবী রে, তুই দেবী, তুই দেবী। শোন রঘু, এই দেবীকে পতিতা বলে অপমান করার আগে যারা এই দেবীর মতো মেয়েটার কবলে পতিতা বলে সেজে দিয়েছে, আগে যা তাদেরকে শাস্তি দিয়ে আয়। হ্যাঁ রে রঘু, হ্যাঁ, আর সেটাই হবে একজন পতিতার উপর উপযুক্ত সঠিক বিচার। রঘু, সঠিক বিচার। মধু, তোমার এই গোপন অবিশ্বাসের ছবিগুলো দেখে আমিও কি তোমাকে মায়ের মতো অবিশ্বাস করব নাকি? আমাদের প্রথম পরিচয়ের সঙ্গে প্রশ্ন উত্তরের সঙ্গে আজকের এই ছবিটা মিলিয়ে দেখবো। আমি তোমাকে সব
কষ্টের কথা ভেবে আমি আমি বলতে পারিনি রঘু, আমি বলতে পারিনি। আমি তোমাকে বিশ্বাস করি না। জেনে রাখো রঘু, একটা কথা জেনে রাখো, একজন মেয়ে কখনো নিজের ইচ্ছায় তার ইজ্জত, তার সম্মান বাজারে বিক্রি করে না। আমি তোমাকে বিশ্বাস করি না মধু, বিশ্বাস করি না। আমাকে বিশ্বাস করো না? কি বলছো রঘু? কি হলো বলো, কেন বিশ্বাস করো না? তুমি তুমি একটা ছলনাময়ী নারী। আমাকে সর্বশান্ত করতে এসেছিলে, কিন্তু কিন্তু তুমি জানো না আমি মস্তান রঘু। আমাকে সর্বশান্ত করার ক্ষমতা তোমাদের মতন মেয়েদের ক্ষমতার। বলছো রঘু, এসব তুমি কি বলছো? আমি কি বলছি তা তুমি বুঝতে পারছো না মধু? রঘু, রঘু, আর কত অপমান তুমি আমাকে করবে রঘু, আর কত অপমান করবে? তোমাদের মতন মেয়েদের আবার অপমান? তোমরা ঠিক নারী নাই হতে যায় শুধু একা কারো। এরা দেবী, এরা লোভী, যত পূজা পায় এরা চাই তত আরো। এরা একজনে তৃপ্ত নয়, যাচ্ছে বহু জন। অভিনয় অভিনয় অভিনয়। আমি 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 সমাজ বিরোধী, এ কথা সত্যি, কিন্তু কিন্তু মধু আমি তো কোনো খারাপ করিনি তোমার সঙ্গে মধু। তাহলে কেন আমার মনটাকে নিয়ে খেললে মধু? মনটাকে নিয়ে বিশ্বাস করো রঘু, আমি তোমাকে ভালোবাসি রঘু, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। খুব ভালোবাসো তাই না? অথচ তুমি যাকে ভালোবাসো, এই রঘু তোমার স্বামী তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। তুমি কি আমার ব্যবহারের কোনো প্রতিবাদ করবে না মধু? আর কেন করবো না জানো? সূর্য যখন ডুবে গেছে তখন ওই সকাল হবার চিন্তা করে আর কি হচ্ছে বলতে পারি। ঠিক বলেছ। সংশয় সন্দেহ ধুকছা জীবনের পাতায় পাতায়, কি কর্তব্য বিমূঢ়তার অস্পষ্ট অক্ষর। যাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তার এই অর্থ ব্যভিচারের শাসনকর্তা, তোমার এই ব্যভিচারিণী নারী স্ত্রীর ছবি হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে তুমি কি ভাবছো? ও এই নাও চাবুক, আমি নিজে তোমার হাতে তুলে দিচ্ছি। একজন নারী তার স্বামীকে নিজের হাতে চাবুক তুলে দিচ্ছে। একজন পতিতা তার নিজেকে ক্ষতবিক্ষত করার জন্য একজন পুরুষকে তার হাতে চাবুক তুলে দিচ্ছে। ওহে পুরুষ, তুমি সুখে থাকার জন্য তোমার এই নোংরা স্ত্রীকে তুমি চাবুক মারো, তুমি চাবুক মারো, তুমি যন্ত্রণাকে আমি ভাঙবো, ভেঙে কুচি কুচি করে ফেলে দেব। সন্ধ্যাতে জীবন সন্ধ্যার কাক বন্ধ গেছে 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 চলে গেছে কিন্তু যে কোনো মুহূর্তে
পুলিশ এখানে রেড করতে পারে। না 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 না, আমাকে আমাকে অন্য কোথাও গিয়ে আত্মগোপন করতে হবে। আমি চাই, আমি চাই। এখানে উপস্থিত সমস্ত ভাই বোন ও মা বাবাদের জানাই আমার শ্রদ্ধা ও ভালোবাসা। চলে এলে বিরক্ত করতে, হ্যাঁ? আরে বাবা, কালকে জনসভা আছে, তার বক্তৃতা খসড়া তৈরি করছে, আর তুমি চলে এলে বিরক্ত করতে। না, আপনি বকুন ধমকান যাই করুন করুন, কালকে আপনি কি বক্তৃতা দেবেন সেটা আমি আজকে শুনবই। শুনবে? তাহলে শোনো, এখানে উপস্থিত আমার কর্মীবৃন্দ ও উপস্থিত সমস্ত ভাই বোনেদের আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আমি আপনাদের জন্য অনেক কিছু করেছি, আবার যদি আমি ভোটে জিতি না, আমি আপনাদের আরো সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করব। কি কি করবেন সেটা বলুন। ও ও আচ্ছা আচ্ছা। ধরুন, আমি আপনাদের জন্য অনেক কিছুই করেছি। যেমন ধরুন, স্কুল থেকে পাস পেয়ে আমি তুলে দিয়েছি। তার মানে কি হলো, আপনাদের ছেলেদের আর কষ্ট করে স্কুলে গিয়ে পড়াশোনা করতে হবে না, পড়লেও পাস, না পড়লেও পাস। আর বলবো, দারুণ স্যার, দারুণ। আর ধরো, ওই মাস্টার মশাইদের ছাত্রদের অধিকার শাস্তি দেবার অধিকার আমি কেড়ে নিয়েছি। তার মানে কি দাঁড়ালো, আপনি নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারেন। আপনার ছেলে যতই অপরাধ করুক না কেন, কেউ আপনার ছেলের গায়ে হাত দেবে না। আর ধর্ষণ নিয়ে বলুন, ধর্ষণ নিয়ে পাবলিক খাবে। বলবো মানে কি বলবো, আপনার যখন খুশি ধর্ষণ করতে পারেন। ধর্ষণ নিয়ে কিছু বলুন। ও, তুমি দেখ বক্তৃতা লিখে নিয়ে আসবি, তাহলে আমি ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি, কালকে আমি ঠিক বক্তৃতা লিখে নিয়ে আসবো। কথা একদম কথা দিচ্ছি। তাহলে অফিসার কি বুঝলে, আমি যা জিনিস গুরু শুধু আমি জানি, আর কেউ জানে না। স্যার রঘু, হ্যাঁ? রঘু রঘু শেষ। রঘুর সংসারে একেবারে না, আমার পলিটিক্স দিয়ে না, রঘুর সংসার আমি একবারে বরবাদ করে দিয়েছি। মানে কেস একেবারে জন্ডিস। হ্যাঁ, তুমি এক কাজ করো, বলুন। তুমি ওই রঘুকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করার ব্যবস্থা করো। ঠিক আছে, একদম ভাববেন না স্যার, রঘুকে আমি অ্যারেস্ট করেই ছাড়ব। আমি কিন্তু স্যার একটা কথা, কি কথা? স্যার আপনি যেমন আমাকে টাকা দিয়ে সব কিনে দিয়েছেন, হ্যাঁ। তেমনি আপনি পারবেন তো সবকিছু কিনে নিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাঝে মাঝে কি মনে হয় জানো তো অফিসার, এই কম দাম পেলে না মানুষের দুঃখ যন্ত্রণা কষ্ট সমস্ত কিছুকে কিনে নিতে। হ্যাঁ হ্যাঁ অফিসার, কম দাম পেলে মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছু আমি কিনে নেবো। জানো জানো অফিসার, ওই কোন ক্যান্সারে আক্রান্ত রোগীকে টাকা ধার দিয়ে মানুষের দুঃখ কিনবো, কন্যা দায়গ্রস্ত পিতার হাত আর কিনবো, দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের চোরা সুদের টাকা ধার দিয়ে শিক্ষা কিনবো। আর কি কিনবো জানো অফিসার, ঋণের দায়ে জর্জরিত হয়ে গোলায় দড়ি দিয়ে মরতে যায় 200% খাঁটি সুদে। ওই দড়ি কেনার টাকা ধার দিয়ে মানুষের মৃত্যুটাকেও কিনে নেব। আমি কি ভাবছি বলো তো অফিসার, আমি ভাবছি রঘুর বউ মধুর কথা। মধুকে নিয়ে কি ভাবছেন? ও তো আপনার হাত থেকে নিজের যৌবন রক্ষা করতে পারেন, ওর যৌবনে আপনি ডিনামাইট ফাটিয়ে দিয়েছেন। তোমার কি, তোমার এত আনন্দ বাবার কি আছে? তোমার আনন্দ বাবার কি আছে? যাও নিজের কাজ করুন, যত তাড়াতাড়ি সম্ভব রঘুকে অ্যারেস্ট করুন। ঠিক আছে, ভাববেন না। আপনি একটু সাবধানে থাকবেন, আমি ওই রঘুর বাচ্চাকে ঠিক উপযুক্ত শাস্তি দিয়েই ছাড়ব। ওই
ওই রঘু অ্যারেস্ট করে আমি আবার চক্রান্তের খেলা শুরু করে দেব। হ্যাঁ, আবার আমি তৈরি করবো আরো অনেক 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 সমাজ বিরোধী। তারপরে এমএলএ থেকে না সোজা একেবারে মুখ্যমন্ত্রী চেয়ারে গিয়ে বসবো না, একেবারে প্রধানমন্ত্রী। স্বপ্ন দরকারে দুঃস্বপ্ন ফিরে এসেছে রে শয়তান। রকেট, তুই বাবা ফিরে এসেছিস? আমি তো ভেবেছিলাম তুই আমাকে ছেড়ে, আমার দলকে ছেড়ে একেবারে চলে গেছিস। আরে রাজা, তোর মতো শয়তানের সংস্পর্শে আমি শালা একটা পাপী তৈরি হয়েছি, তাই এই পাপীর সৃষ্টিকর্তার বিনাশ না দেখে যে পাপী মরেও শান্তি পাবে না রে। কিন্তু রকেট, তুই যে বাবা মরবি, আমাকে আমাকে শেষ না করেই মর। অবশ্য তোর মৃত্যুর পর আমি তোর অস্থি না শ্মশানে থেকে একেবারে গঙ্গায় ফেলা বিসর্জন করব। তবে কে কে আমাকে গুলি করলো? কে আমাকে গুলি করলো? আমি ষষ্ঠ সুদন সক্তা ফানা খেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। এই দেখো, আমার কথা শোন ভাই, আমার কথা শোন। আমি আর কোনোদিন কোনো খারাপ কাজ করবো না। আমি ভালো ছেলে হয়ে যাব, আমি খুব ভালো ছেলে হয়ে যাব। আর কোনো ষড়যন্ত্র করবো না। আমি আর কোনোদিন ভাজা মাছ উল্টেও খাবো না। এই রকেট, আজকে আমার কথা বিশ্বাস করছে না। এই রকেট, তুই রঘুকে বল না, তুই বল না। রকেট, আমাকে তুই বাঁচা না ভাই, আমাকে তুই বাঁচা না, আমাকে তুই বাঁচা না। গুরু, কারণ কারণ তুই এবার শেষ। রঘুদা, রঘুদা, এই শয়তান টাকার বাঁচিয়ে রেখো না। এর মৃত্যু দেখার জন্য যে আমি আর অপেক্ষা করতে পারছি না রঘুদা। একে তুমি জমালয়ে পাঠাও রঘুদা, একে তুমি জমালয়ে পাঠাও। লোকের ভুল বলছে, একদম লোকের কথা শুনবি না। আমি তোর ভাই, আমি তোর বন্ধু। শত্রু, তুই আমার শত্রু, যে আমার বোনের গায়ে কলঙ্কের দাগ ছিটিয়ে দেয়, যে মা বড়দের ইজ্জত নিয়ে খেলা করে, সে যে আমার বন্ধু হতে পারে না রে। তুই একটা সমাজের শত্রু, আর এই সমাজের শত্রুকে সমাজ থেকে দূর করে দিল তোর হাতে তৈরি এই সমাজ বিরোধী রোগ। এবার under arrest। আমার কাছ থেকে আর বাঁচতে পারবি না রঘু। রঘুদা, রঘুদা, আমি ইন্সপেক্টরটাকে দেখছি, তুমি এখান থেকে পালিয়ে যাও রঘুদা। রকেট, কোনো কথা নয় রঘুদা, কোনো কথা নয়, কিন্তু এই ইন্সপেক্টর যে তোমাকে মেরে ফেলবে রঘুদা। ঠিক আছে ভাই, ঠিক আছে, তুই সাবধানে থাকিস, আমি আসছি। যেখানে থাকিস ভালো থাকিস, আমি আসছি। এই শালা! একদম সমাজ বিরোধীকে আশ্রয় দেওয়ার জন্য আর এমএলএকে খুন করার অপরাধে তোকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হলাম। हेलो इंस्पेक्टर विधान स्पेशल क्राइम ब्रांच। यस सर। কি বলছেন স্যার? ওকে স্যার। ও সেট। মনোজবাবু, মনোজবাবু বলুন স্যার। শুনুন, উপরতলার চাপে এবং পারিপার্শ্বিক অবস্থা প্রয়োজনে আজ আমি আপনাকে একটা অর্ডার দিতে বাধ্য হচ্ছি। যান, আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে রঘুকে অ্যারেস্ট করা চাই। ঠিক আছে স্যার। সেটা জীবিত অথবা মৃত। ইয়েস স্যার। হয়তো আপনি এটাই চেয়েছিলেন মনোজবাবু, আপনি জিতে গেলেন মনোজবাবু, আমি হয়তো হেরে গেলাম। না স্যার, আপনি তো বুঝিয়ে দিয়ে দিলেন যারা আইন নিয়ে খেলা করে তাদের তাদের পরিস্থিতি এইরকমই হয়।
আইন কি সবাই নিজের হাতে তুলে নিতে চায় মনোজ বাবু? চায় না। মানুষকে মগজ ধোলাই করে আইন বিরোধী কাজে নামানো হয়। আমার ধারণা রঘুকেও ঠিক এইভাবে আইন বিরোধী কাজে নামানো হয়েছে। কিন্তু এতে আপনার বা আমার কিছু করার নেই। তার জন্য পুরো সমাজকে এগিয়ে আসতে হবে, সরকারকে বেকার সমস্যার সমাধান করতে হবে, শিক্ষা এবং প্রতিভার দাম সরকারকে দিতে হবে। না দেখবেন এদেশে অজস্র রঘুর মতো সমাজ বিরোধী এদেশে অলিতে গলিতে জন্মগ্রহণ করবে। আরে যান, আপনি আপনার কাজ করুন। সমাজ পরিবর্তন না হলে আপনার বা আমার কিছুই করার নেই। জানি রঘুর বাবা মা হয়তো আমাকে ক্ষমা করতে পারবেন না, কিন্তু আমি তো আইনের রক্ষক। আইনের রক্ষক হিসাবে এটা তো আমাকে করতেই হতো। আপনারাও আমার কথার গুরুত্ব বুঝে আমাকে ক্ষমা করবেন আর চেষ্টা করবেন যেন কোনো ছেলে রঘুর মতো আইন বিরুদ্ধ কাজে জড়িয়ে না পড়ে। যান, তবে যাবার আগে একটা কথা শুনে যান। যখনই কোথাও কোন ক্রিমিনাল আপনাদের মতো পুলিশের হাতে হাত মিলিয়ে সমাজে অত্যাধিক দুর্গন্ধ ছড়ানোর চেষ্টা করবে, ঠিক তখনই আপনাদের হুড়কো জাম করার জন্য আবির্ভূত হবে কোনো এক ইন্সপেক্টর বিধান। কি বুঝলেন মনোজ বাবু? বুঝলেন তাই না? ইন্সপেক্টর বিধান আইনের দ্বিতীয় নাম। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমার রঘুকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। ওগো ঠাকুর, তুমি বলে দাও আমি এখন কি করব? আমায় বলে দাও ঠাকুর, আমায় বলে দাও। আয় মা, আয় আমার কাছে আয়। মা, আমি যে সহ্য করতে পারছি না মা। ওরে মা, আমার কথা বলতে নেই রে মা, আমার কথা বলতে নেই। আমি যে মা, তাই তোর মুখে দিকে আমি তাকাতে পারছি না। মা, আপনি বলতে পারেন মা, আমাদের মতো মেয়েদের সুখ ভগবান কেন সহ্য করতে পারে না? হরি, অমন কথা বলিস নে মা, অমন কথা বলিস নে। আয় মা, তোর গর্ভে যে আমাদের বংশের প্রদীপ, তুই যে মা হতে চলেছিস। ওরে মা, মায়েদের যে অনেক কষ্ট সহ্য করতে শিখতে হয় রে। কিন্তু মা, আমার সন্তান পৃথিবীতে এলে আমার সন্তানকে যদি এই সমাজ বিরোধী ছেলে বলে ঘৃণা করে, তার বড় হয়ে ওঠায় যদি বাধা হয়ে দাঁড়ায়, তখন কি হবে মা? মমতা, মমতা, মনে হচ্ছে আমাদের বাড়ির সদর দরজার সামনে পুলিশ গাড়ি এসে দাঁড়ালো। তুমি এক কাজ করো, তুমি কি? বৌবাগানের ভেতরে যাও, আমি বরং দেখছি। বেশ বেশ, এসো বাবা এসো। দেখছি। তুই কি দেখাবি রে বুড়ো বাপ? এবার তো দেখাবো আমি। কি পুলিশ বাবু, আপনি এত রাতে আমাদের বাড়িতে এখানে কি চাই? রঘুকে চাই। বল রঘু কোথায়? জানি না, আমরা কিছু জানি না। এখনো আপনাদের আমি সম্মান দিয়ে কথা বলছি। যদি নিজেদের ভালো চাস তাহলে বলুন রঘু কোথায়? স্যার, আমরা কতবার বলবো? আপনাকে তো বারবার বলছি যে আমাদের রঘু কোথায় আছে আমরা তো জানি না। আর তাছাড়া রাত্রেবেলায় ভদ্রলোকের বাড়িতে তাকে ব্যতিব্যস্ত না করে আপনি ফিরে যান পুলিশ বাবু, কারণ রঘু এই বাড়িতে নেই। ভদ্রলোক? আরে যে বাড়িতে রঘুর মতো সমাজ বিরোধী জন্ম নেয় সেই বাড়িটা ভদ্রলোক? স্যার, সেটা আমাকে মানতে হবে। স্যার কি বলছেন আপনি? চুপ! আর এক কথা বললে না, তোদের আমি সব কোটাকে রঘুর সঙ্গে গুলি করে মারবো, মনে রাখিস। এ আমার হাত থেকে কেউ তোদের বাঁচাতে পারবে না। স্যার আপনি এখন যান, এই রাত্রিবেলায় এখানে আর অপেক্ষা করবেন না, আপনি এখন বাড়ি যান। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি আসুন। রঘু এলে আমরা ঠিক দেখা করতে বলবো। আপনি আসুন স্যার। কি গো, ঠিক বলছি তো? ভগবান, আর কত দুঃখ গঞ্জনা দেবে ঠাকুর? যদি দুঃখই দেবে তাহলে দুঃখ সহ্য করার শক্তি দাও ঠাকুর। বাবা, দুঃখ সহ্য করার
হে মধু, মা আর কতদিন কতদিন এভাবে রাত জেগে কাটাবি বলতো মা? যা মা যা, একটু ঘুমিয়ে পড়ার ব্যবস্থা কর, যা যা যা, চেষ্টা কর, একটু ঘুমাবার চেষ্টা কর। আমি যাই তোর বাবাকে আবার শোয়াবার জন্য ও বিছানা টিছানা করে দিয়ে আসি, কেমন? আমি তোর বাবার শোয়ার ব্যবস্থাটা করে আসি, তুই যা মা। তোমার পা দিয়ে রক্ত ঝরছে। আস্তে কথা বলো, আস্তে কথা বলো, পুলিশ আমাকে মেরে ফেলবে। মা মা ছাড়ো, মা সবাই কাছে বন্ধ করে এসো না মা, মা ছাড়ো মা। কেউ নেই বাবা, কেউ নেই, তুই নিশ্চিন্ত, তুই একটু ঘুমিয়ে পড় বাবা, আমি দরজা বন্ধ করে দিয়ে আসছি, তুই একটু নিশ্চিন্তে নিশ্চিন্তে থাক বাবা। মা যা, আমার যে খুব ভয় করছে বোধ। না না, কোনো ভয় নেই, আমি তো আছি। দেখি তোমার পা দিয়ে রক্ত ঝরছে, তোমার পাটা মধু, তুমি বুঝি চাবুক মারার কথাটা বলতে পারোনি মধু? আমি তোমাকে কথা দিচ্ছি মধু, আমি তোমাকে আর মারবো না মধু, আমি তোমাকে আর ভুল বুঝবো না, ভুল বুঝবো না না, কে বলেছে? কে বলেছে আমি তোমার জন্য কষ্ট পেয়েছি? আমার জন্য তোমার জীবনটা শেষ হয়ে গেল মধু। না না, তোমার জন্য তুমি মা পেয়েছি, বাবা পেয়েছি, বোন পেয়েছি। তোমার জন্য আমার জীবনটা কেন নষ্ট হবে বলো তো? মধু, আর জানো, আর একটা ভীষণ খুশির খবর আছে, তুমি তুমি বাবা হতে চলেছো। সত্যি সত্যি মধু, আমি বাবা হতে চলেছি, আর তুমি মা হতে চলেছো। আমার যে কি আনন্দ হচ্ছে মধু। মধু মধু, তুমি অনেক কথা রাখবে মধু। মধু, তুমি আমার সন্তানকে অনেক বড় করবে মধু, অনেক বড় করবে। আমার ছায়া যেন আমার সন্তানের তুমি চুপ করো। ও মা! এই যে আমি এদিকে এসেছি বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে? আমি এসেছি বাবা, এই তো বল বাবা, বল কি বলবি বল। আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও। দেবো বাবা, আয় বাবা আয়, তোর মাথায় এই তো দেবো বাবা, আমি তোর মাথায় আমি হাত বুলিয়ে দিচ্ছি বাবা, তুই একটু ঘুমাবার চেষ্টা কর বাবা। আমি আসছি, তুমি ঘুমাও, আমি এক্ষুনি আসছি, তুমি ঘুমাও। একটু ঘুমাবার চেষ্টা কর বাবা, একটু ঘুমাবার চেষ্টা কর। মা বাবা কোথায় মা? ও মা বাবা কোথায় মা? বাবা আমার বোন প্রিয়া কোথায়? আছে ডাকো না আছে, মা, ওদেরকে ডাকো না মা, আমার যে খুব ভয় করছে মা। ভয় নেই বাবা। বাবা, ও বাবা, বাবা এসো না বাবা, বাবা এসো না বাবা, বাবা, তোমার এই কুলাঙ্গার ছেলের একটা অনুরোধ রাখবে বাবা, মধুকে তোমরা কখনো পণ করে দিও না। তোমার কুলাঙ্গার ছেলের অনুরোধ। মধু সত্যি আমার ছেলের বউ নয়, সে যে আমার মা, সে যে আমার মেয়ে। আমার যে খুব ভয় করছে মা, আমি একটু ঘুমোতে চাই মা, ঘুমাবি বাবা, ঘুমোতে চাই মা। মমতা, তুমি ওকে মাথায় হাত বুলিয়ে একটু ঘুম পাড়িয়ে দাও। অনেকদিন আমার এই ছেলেকে ঘুম হয়নি, ও যে আজ বড় ক্লান্ত মমতা। তোর পিস্তলটা কোথায় বাবা? আমি এক্ষুনি আসছি, ওগো। মধু, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসছি। তুমি একটা কথা মনে রাখবে রঘু, মধু চিরদিন তোমার ছিল, তোমার আছে, আর শুধু তোমারই থাকবে। এসো প্রিয়া, ভেতরে। মা তুমি
তুমি আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না মা, আমি একটু শান্তিতে ঘুমোতে চাই মা, নিশ্চয়ই আমি একটু শান্তিতে ঘুমোতে চাই। নিশ্চয়ই আমার পুলিশ মা, আমার পুলিশ মা, পুলিশ আমাকে মেরে ফেলে মা, আমার তো আমি তো বাঁচতে চাই মা, আমার মেরে ফেলে মা, ছাড়ো। আমাকে তুমি মা পুলিশ, মা পুলিশ আমাকে মেরে ফেলো মা, ও আমি তো মুক্তি চাই মা, আমি আর তোর কথার মতো হবো না মা, আমি যে মুক্তি চাই মা, তুমি আমাকে মুক্তি দাও মা, আমাকে তুমি মুক্তি দাও মা, আমার আমাকে তুমি চাস? আমাকে তুমি এবার- মুক্তি দাও, এই হতভাগা সন্তান, মুক্তি দাও মা। তোর তোর পিস্তলটা আমায় দে না বাবা। হ্যাঁ রে বাবা, তুই একদিন বলেছিলি তো রঘু, আমার কাছে দে, এবার তুই নিশ্চিন্ত থাক। তুই না একদিন বলেছিলি তোর এই পিস্তলের গুলিতে নাকি পৃথিবীর সব মানুষকে তুই মুক্তি দিতে পারিস। বলেছিলাম বলেছিলাম মা, বলেছিলি তো? হ্যাঁ মা বলেছি। তাহলে তাহলে রঘু, আমি তোকে মুক্তি দিলাম। আমাদের ছেলে রঘু অনেক আগেই মারা গেছে গো, অনেক আগেই মারা গেছে। আর আজ আজ আমি তাকে মুক্তি দিলাম। আমার কাছে একটু এসো না মা, একটু তোমার কোলে মাথা রেখে আমি যে একটু ঘুমোতে চাই মা, এসো না মা, মা এসো না মা, মা এসো আমার কাছে এসো না মা, মা তুমি আমার কাছে এসো না মা, আমার কাছে এসো না মা, আমি একটু তোমার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমোতে চাই মা, শান্তিতে ঘুমোতে চাই মা। ও মা, একটা একটা কথা বলবো মা, কথা বলবো মা, আমার আমার সব কাজে সংগ্রহণ করছিল তো, ছাড় মাখো মাখো, এবার আমি বিদায় নেব, আমার আমার ছুটি দিতে বল। চুপ চুপ, তোমরা চুপ, কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না, তোমরা কেউ কাঁদবে না। দেখছো তো, দেখছো আমি কাঁদছি, আমি কাঁদছি, আমি তো কাঁদিনি। আমি কাঁদলে আমার ছেলের রঘুর যে ঘুম ভেঙে যাবে গো, আমার ছেলে রঘুর ঘুম ভেঙে যাবে। তাই তোমরা তোমরা কেউ কেঁদো না, তোমরা কেউ কেঁদো না, তোমরা কেউ রাত নামে দু চোখে ঘুম জ্বালা, কল্পনা দু চোখে ঘুম জ্বালা।